সুগার ব্যাকুল কণ্ঠস্বরে জাঙ্কুকের মন গলল না, শুনেও শুনল না ভাইয়ের আর্তনাদ। শুধু চোয়াল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল। তার মস্তিষ্কে তখনও এলোমেলো ভাবে ঘুরপাক খাচ্ছে কিছুক্ষণ আগের ঘটনা। চোখের পাতায় জল জল করে ভাসছে কারো কান্না ভেজা চোখ। কানে বাজছে কম্পিত স্বরে বলা, জাঙ্কুক ভাই, আপনার নামে কলঙ্ক মারতে চায়। এদিকে সুগা তখনও অনুরোধ করেই যাচ্ছিল, বারবার বলছিল বাইক থামাতে, বসে কথা বলতে। জাঙ্কুক নিজে অনুভব করলো তার শরীর অবশ্যই আসছে, হাত কাঁপছে, কাপা হাতে প্লেট ধরে রাখা মুশকিল। তখন তার বাইক হাইয়ে পেরিয়েছে। এরপর এলো নির্জন এক রাস্তা। এরপর ছুটে চলেছে ব্রিজের উপর দিয়ে। ব্রিজের নিচে নদীর পানি অশান্তভাবে বয়ে চলেছে, বইছে অবাধ বাতাস, মাথার উপরে নক্ষত্র ভরা আকাশ। ব্রিজের উপর দুই ভাইয়ের বাইক তীব্র গতিতে ছুটে চলেছে, কেউ থামছে না, কারো থামার ইচ্ছেও নেই বোধ হয়। তখন একটি মাল ভর্তি ট্রাক দ্রুত গতিতে ছুটে এলো। তাদের দেখে বারবার হর্ন বাজাচ্ছে ট্রাক ড্রাইভার। ট্রাক দেখে সুগার গলা শুকিয়ে কাঠ, এত বাতাসে কপালে সরু ঘাম। শুকনো গলায় সুগা তখনও প্রাণপূর্ণ চেঁচাচ্ছে, ট্রাক আসছে ভাই, স্পিড কমা, আল্লাহর দোহাই লাগে, কথা শোন। জাঙ্কুক শুনলো কিনা বোঝা গেল না, তবে তাকে অবাক করে দিয়ে ব্রেক থেকে দুই হাতে সরিয়ে নিল। ব্যাপারটা খেয়াল করে সুগা চিৎকার করে বলল, আমার কসম, পাগলামি করবি না জাঙ্কুক। তোর কারণে আমার মায়ের এক ফোঁটা চোখের পানিও যদি পড়ে, তোকে মাফ করবো না, কখনো না। এই কথা শোনা মাত্র জাঙ্কুকের কি হলো কে জানে। সে আচমকা ব্রেক কষলো, একটুর জন্য ট্রাকের সাথে বাইকে ধাক্কা লাগেনি। ট্রাকওয়ালা খেয়ে বাংলা গালি দিতে দিতে চলে গেল। জাঙ্কুক তখনও দু চোখ বন্ধ করে অনড় হয়ে বসে আছে। সুগা দ্রুত বাইক থামিয়ে নেমে পড়লো। বাইক স্টার্ট করার কথা হুঁশিয়ে নেই, বাইক আসতে পড়লো মাটিতে। সেসব পরোয়া না করে দিক বেদিক ভুলে এগিয়ে এলো জাঙ্কুকের কাছে। জাঙ্কুকের সাথে করা ধরে বাইক থেকে নামিয়ে সজোরে এক ঘুষি বসিয়ে দিল নাক বরাবর। দ্বিতীয়বার ঘুষি বসানোর আগে খপ করে ধরে ফেললো জাঙ্কুক। হঠাৎ গায়ে হাত তোলায় সেও রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল বড় ভাইয়ের দিকে। তীব্র রাগে সেও খুঁজছে। তখন সুগা জাঙ্কুকের বুকে সজোরে ধাক্কা দিতেই জাঙ্কুক দুপা পিছিয়ে গেল। সুগা এক ধাপে এগিয়ে আরেক ধাক্কা মেরে চেঁচিয়ে বলল, বাচ্চা, ভাব মারো আমার সাথে, ভাব। তোমার ভাবতে সময় নেই আমার। কখন থেকে ডাকছি, কতবার ডাকলাম, কথা কানে যায় না? বড় হয়ে গেছো, খুব বড়। এতই বড় হয়েছে যে বড় ভাইয়ের কথা শোনার মুড আসে না তোমার? তাহলে শুনে রাখো, তোমার মার্কা মুডের মাকে রফা রফা করার ক্ষমতা রাখি আমি। ভাষা ঠিক করো। কিসের ভাষা ঠিক করবো? করবো না, মারবি? আয় মার। জাঙ্কুক চোখ বন্ধ করে রাগ সংবরণ করার চেষ্টা করছে। রাগে মাথা থেকে পা অব্দি জ্বলছে। সুগা যদি তাকে মেরেও টুকরো টুকরো করে ফেলে, তবুও সে ভাইয়ের গায়ে হাত তুলতে পারবে না, কখনো না। তাকে চুপ দেখে সুগা পুনরায় চেঁচে বলল, সামান্য ব্যাপারে এত সিনক্রেট করার কি আছে? কি এমন হয়েছে যে এত রাগ দেখাতে হবে? মানুষ চাচাতো বোনকে ভালোবাসে না? আমি বাসিনি। আমি কি মরে গেছে নাকি আমার দেহ পচে গেছে? তোমার কাছে সামান্য হলেও আমার কাছে তা নয়। তাহলে তোর কাছে কি? বল, কি সমস্যা তোর? তোর যোগ্য না? কোন দিক থেকে কমছে? পেশার ভিত্তিতেও তো কমিয়ে দেখিসনি। আমার বোন কি ওইরকম? আজকালকার যুগে ওর মতো সরল নরম কাদামাটি আর পাবি? ভালো জিনিস জুটাতে চাইছে, গায়ে লাগছে না না? তোমার বোন বিশ্ব সুন্দরী হোক, রূপে করে অনন্য হোক, তাতে আমার যায় আসে না। যে মেয়ে সর্বসম্মুখে আমাকে চাইতে পারবে না, সে মেয়ে আমার না হোক। সে ছোট মানুষ, তোমার মতো বুদ্ধি নিয়ে ঘোরে না, এটা বোঝো না? আগে সময় দিয়ে দেখতি, তারপর না হয় যা সিদ্ধান্ত নেওয়ার নীতি। ছোট অবশ সরল বলে এতদিন ছাড় দিয়েছি, কিন্তু তোমরা আজ যা করেছো যথেষ্ট করেছো। এবার থামো, নয়তো আমাকে বাড়ি ছাড়তে হবে। ভাইয়ের কথা শুনে সুগা থমকে গেল। হতবাক তাকিয়ে রইল ভাইয়ের কঠিন মুখের দিকে। দুই ভাইয়ের চোখ লাল বর্ণ, দুজনে হাত মুষ্টিবদ্ধ করে চোখে চোখ রেখে কথা বলছে। দুজনেরই জেদি ও কঠিন কণ্ঠস্বর। জাঙ্কুকের কথায় সুগা কিছুক্ষণ নীরব থেকে বলল, সত্যি কি তের প্রতি তোর কোনো ফিলিংস নেই? যদি না থাকে তাহলে তাকে এত প্রশ্রয় দিস কেন? এত বকিস মারিস তবু মেয়েটা তোর কাছে যায় কেন? যায় কারণ তুই শাসনের সাথে প্রশ্রয় দিস। তোর রুমের পাসওয়ার্ড আমি ভাই হয়ে জানি না কেন? ফোনের লক আমাকে দেসনি কেন? তোর পছন্দের পারফিউম ভেঙে চুরে শেষ করার পরে তুই নীরব কেন? তোর রুমে অন্য কাউ ঢোকার পারমিশন নেই, তাহলে তুই ইচ্ছে মতো ঢোকে কেন? ঢুকতে দেশ কেন? জবাব দে। তুইকে কিডন্যাপ করার পর এত উন্মাদ হয়েছিলি কেন? সামান্য জ্বর এলে বকতে বকতে সবার আগে তুই ডাক্তারের কাছে ছুটিস কেন? কেন তুই ব্যতীত অন্য কেউ তাকে বকলে করা ভাষা অপমান করতে ছাড়িস না? এসবের উত্তর দিতে পারবি? বুকে হাত রেখে বলতে পারবি তুই আয়ু আর জিমিনের মতো দেখে একই নজরে দেখিস? বল, মুখে একবার হ্যাঁ বল, তাহলে আমিও কথা দিচ্ছি আর কখনো এই ব্যাপারে কথা বলবো না, আর না থেকে তোর চোখের সামনে থাকতে দেব। জাঙ্কুক কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। তবে কি ধরে নিব নীরবতা সম্মতির লক্ষণ? জাঙ্কুকের কাছে জবাব নেই, সে নিশ্চুপ। বলা বাহুল্য সে ছোট থেকে নিজ মর্জিতে চলা ছেলে। আজ অব্দি তার উপর কেউ কখনো কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেনি। ভদ্রতা কিংবা অন্য কিছুর অজুহাতেও সেও কারো সিদ্ধান্ত মুখ বুঝে মেনে নেয়নি।
যদি নিত তাহলে আর সায়েন্টিস্ট নয়, মেরিনার পেশায় কর্মরত থাকতে হতো। দিনের পর দিন কাটাতে হতো শিপে, পরিবার স্বজন ছাড়াই সময় কাটাতো সমুদ্রের শান্ত অশান্ত পানির উপর। অথচ সে বরাবরই চাইতো সায়েন্টিস্ট হতে। নতুন কিছু তৈরির নেশা তাকে জেগে ধরতো, কিছু করার জন্য হাত নিষ্পিস করতো। মোট কথা সে বরাবরই একরোখা, জেদি, যা করবে ঠিক করে তাই করে ছাড়ে। এবং যা আমার সেটা কেবল আমারই, এই নীতিতে বিশ্বাসী ছিল, এখনো আছে। যেখানে সে অন্যের মতে ভিত্তিতে কখনো এক পা ফেলেনি, সেখানে জীবন সঙ্গে বাছাই ক্ষেত্রে তা মানবে কেন? আর কাকে মানার কথা আসছে? ওই বেয়াদব অবাধ্য গাধিটাকে, যে ভালোবাসার মানে বোঝে না, শাসন বোঝে না, চোখে নিদর চাহনি বোঝে না, শাসনের আড়ালে আগলে রাখা বোঝে না, যার নিজের অনুভূতি সম্পর্কে সামান্য জ্ঞানটুকু নেই। তাকে চাইবে? তাকে না, কখনো না। মোদ্দা কথা, যে মেয়ে মুখ ফুটে তাকে চাইতে পারে না, যার চোখে মুখে বিন্দুমাত্র ভালোবাসার লেশ মাত্র থাকে না, যে বাবা মায়ের মায়ের ভয়ে ভালোবাসার কথা জানাতে ভয় পায়, পিছিয়ে যায়, তাকে চাইবে সে? তাহলে বলতে হয় এটা ভুল ধারণা, কারণ সে সস্তা নয়। তাকে পেতে হলে অবশ্যই সম্মুখে দাঁড়িয়ে মুখ ফুটে চাইতে হবে, চোখে চোখ রেখে বলতে হবে জাঙ্কুক ভালোবাসে, নয়তো তাকে পাওয়া তার জন্য অসম্ভবই বলা বাহুল্য। আর যদি কেউ এক ফোঁটা শুদ্ধ ভালোবাসার দাবি নিয়ে মুখোমুখি দাঁড়াতো, আর সে যদি তা অনুভব করতে পারতো এই ভালোবাসাটুকু, তাহলে সে চাওয়ার আগে নিজেকে বিলিয়ে দিত। শুধু পরিবার নয়, পুরো পৃথিবী দু হাতে সামনে নেওয়ার দায়িত্ব নিত। কিন্তু তা হয়নি। কি হয়েছে? কেউ মিথ্যে ভালোবাসার দাবি নিয়ে সামনে এসেছে, যেখানে ভালোবাসা, ভরসা, বিশ্বাস বলে কিছু ছিল না। তাহলে কেন গ্রহণ করবে মিথ্যে ভালোবাসা? সে কি এতই ঠুনকো, নাকি এতই সস্তা? পৃথিবীর বুকে এমন কেউ আছে যে মিথ্যে ভালোবাসার কথা জেনেও গ্রহণ করে কিংবা করতে পারবে? তাও আবার এসবে সাহায্য করে তারই বড় ভাই। সেও একবারও ভাবলো না এভাবে ভালোবাসা হয় না। এসব সম্পূর্ণ মনের ব্যাপার, দু একদিনের কোনো গেম নয়। ভাবনার মতো জীবন এত সহজ নয়, মন এত বোকা নয় যে ওকে ভালোবাস বললেই ভালোবাসা হয়ে গেল। এরা যা করেছে মোটেও ভালো করেনি, মোটেও না। মনে মনে এসব ভেবে জাঙ্কুক বাইকের উপর বসতেই সুগা তার বাইকের চাবি কেড়ে থমথমে সুরে বলল, কথা শেষ করে যা। কিসের কথা? সমস্যা কি তোর? আমার কোনো সমস্যা নেই। তাহলে জবাব দিয়ে যা, চাবি দাও, থেকে মেনে নে। জাঙ্কুক কিছু বললো না, চুপ রইল। এত কিছু বলার পরও জাঙ্কুকের নীরবতা সহ্য হলো না সুগার। সে পকেট হাতে তার ফোন বের করে আজকের তোলাতের একটি ছবি বের করলো। তারপর সেই ছবির উপর জাঙ্কুকের এক হাত চেপে ধরে তেজি সুরে বলল, এবার বল ভালোবাসিস না? তার প্রতি কোনো ফিলিংস কাজ করে না? যদি মিথ্যে বলিস তাহলে তুই যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, ভর করিয়ে মরুক, আমি গিয়ে দাফন করবো তাকে। এই কথা শুনে জাঙ্কুক হাত ছাড়াতে গেলে সুগার জেটটা যেন বেড়ে গেল। সে জাঙ্কুকের হাতটা আরো শক্ত করে চেপে ধরলো। সে উত্তর জেনেই ছাড়বে। ভাইয়ের ছেলে মানুষে দেখে জাঙ্কুক বিরক্ত হলো, তবে কোনোভাবেই তার হাতটাকে ছবির উপর রাখা গেল না। এবার উত্তরও সুস্পষ্ট। সুগা বুঝে আচমকা হো হো করে হেসে উঠলো। হাসতে হাসতে মাটিতেই বসে পড়লো। চোরের ধর্ম চুরি করে বলা আমি চুরি করিনি, অথচ তলে তলে শিক্ষিতে বসে থাকে। অবশ্য চোরের ধর্মে একটু হেরফের না হয়ে এক পক্ষে ভালোই হয়েছে, নতুবা ভাজা মাছটি উল্টে খেতে জানে না এই প্রবাদটির একটু হলেও কত কমে যেত। সে খুব ভালো করে জানে এই ছেলে ভাঙবে তবু মজ খাবে না। হঠাৎ কিছু মনে হতেই সুগা তড়িৎ বেগে দাঁড়িয়ে গেল। এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরলো জাঙ্কুককে। ইস, তখন রাগের মাথায় মেরেছে, বকা দিয়েছে। পরক্ষণে জাঙ্কুকের গালে চুমু এঁকে বলল, সরি ভাই। জাঙ্কুক বিরক্ত মুখে নিজেকে ছাড়িয়ে বাইকের চাবি নিয়ে ওর বাইক স্টার্ট করলো। তাকে যাওয়ার প্রস্তুতি নিতে দেখে সুগাও হাসতে হাসতে বাইক টেনে তুললো। তারপর ধীরে সুস্থে বাইক স্টার্ট করলো। দুজনে স্বাভাবিক গতিতে যাচ্ছে। তখন সুগা বলল, বাড়ি চল, কাজ আছে, তুমি যাও। দেরি হবে? যেখানে যাচ্ছিস যা, প্রথম সেহরি যেন বাড়িতেই হয়। জাঙ্কুক জবাব দিল না। অনেকটা পথ দুই ভাই একসাথে এসে হাইওয়ে থেকে ভিন্ন পথ ধরলো। কিছু কথা, কিছু প্রশ্ন অপ্রকাশিত থেকেও প্রকাশ হয়ে গেল আজ। তবে একটা কথা না বলেই নয়, মাঝে মাঝে নীরবতা রাগ বাড়ায়, রাগে বাড়ে অভিমান, অভিমানে বাড়ে দূরত্ব। জাঙ্কুক জানে না আজকের পর থেকে তের সাথে ঠিক কতটা স্বাভাবিক হতে পারবে, আর তেই বা সেটা কিভাবে নেবে। তবে যেটাই হোক, এর শেষও দেখে ছাড়বে। বড় মামি, মেজো মামি, ছোট মামি, আয়ু, জিমিন, ছুটকি, কই রে সব? টলি হাতে দরজা দিয়ে ঢুকতে ঢুকতে সমানে যাচ্ছে জ্যাকসন। ড্রয়িং রুমে কেউ নেই দেখে তার কণ্ঠস্বর সমানে বাড়ছে। সারাদিনের ঢকল কাটিয়ে সবাই ফ্রেশ হয়ে বিশ্রাম করছিল। আজ রাতে প্রথম সেহরি, আগামীকাল প্রথম রোজা। বাড়ির সবাই রোজা থাকবে। ছোট বড় সবার পছন্দের দিকটাও খেয়াল রাখতে হবে। একে একে সবকিছু জোগাড় করতে হবে। তাই 3 দিনের বিশ্রাম নিয়ে একটু পরে নিচে নামতেন, কিন্তু খুব পরিচিত কারো হাত ডাক শুনে একে একে সকলে ছুটে এলেন। ইয়ঞ্জন কোথা থেকে দৌড়ে এসে জ্যাকসনের গলা ধরে ঝুলে পড়ল। সবিন পিঠের উপর উঠে বসলো। গলায় টান খেয়ে জ্যাকসন ওমাকে বাঁচাও বাঁচাও করে চেঁচাচ্ছে। নিচের জেনে এসে বাদর দুটোকে কোনো মতে সরালো। জ্যাকসন কাঁচতে কাঁচতে অভিযোগ ছুড়লো, জীবনদের এক একটা ছানে এক এক রকমের বজ্জাত, পিছন পাকা সব কয়টা। ছোট দুটোকে দেখছি, বড় দুটো কই? সারারা কল ধরছে না। যাই হোক, মেজো মামি কেমন আছো বলো?
মিসেস জেনি হেসে জ্যাকসনের মাথা ভর্তি কোকড়া চুলগুলো এলোমেলো করে দিল। বলা বাহুল্য এটা ওনার বহু পুরনো অভ্যাস। এতদিন পর মনে পড়লো, তা কেমন আছিস বা? আমি তো বিন্দাস আছি, তোমরা কেমন আছো বলো? আমরাও ভালো আছি। তারা কথা বলতে বলতে মিসেস জিন এসে দাঁড়াতেই জ্যাকসন ওনাকে দেখা মাত্র ছুটে গিয়ে জড়িয়ে ধরলো। গালে গাল লাগিয়ে চমৎকার করে বলল, বড় মামি, আমার ভাগের আচার আছে তো নাকি তো একাই সবটা ঝেড়েছে। ভাগে কম পেলে ওর কান ছিঁড়ে ফেলবো বলে দিলাম। আছে বাপ, অনেক আচার আছে। এবার বল দেখি, এত শুকিয়ে গেছিস কেন? খাওয়া দাওয়া করছিস না? এবার কিন্তু সহজে ছাড়ছি না তোকে, মনে রাখিস। উপর মহল সেসব শুনবে মামি, টাইম মতো ঠিকই জয়েন করতে হবে। দরকার নেই ওসব ছাইপাশের চাকরি, ছেড়ে দে ওই চাকরি। পানিতে ভেসে বেড়ানোর চাকরি করতে হবে না। দরকার হলে দুই মামার অফিসে বসবি। না বললে হবে? তা ছোট মামি কই? ফোন কলে মামার সাথে প্রেম করছে নাকি? তখন মিসেস জিসু তার পেছন থেকে কান টেনে ধরে বলল, না রে পাজি ছেলে, প্রেম করছি না। আমার সাথে প্রেম করার সময় নেই তোর মামার। বলো কি, তাহলে এই স্বামীকে টেনে বেড়ানোর কি দরকার? ডাস্টবিনে ফেলে দাও, আমি তোমাকে নিউ ব্র্যান্ডের স্বামী এনে দেবো। এই কথা শুনে মিসেস জিসু হাতে চাপ বাড়াতেই জ্যাকসন মুচড়ামুচড়ি করে কান ছাড়ালো। আয়ে জিমি এলে তাদের সাথেও কথা হলো, গল্প হলো, মজার সব গল্পে হাসাহাসি হলো। কথায় কথায় এক গাদা নাস্তা সামনে রাখা মাত্রই জ্যাকসন খেতে শুরু করলো। তখন শেষ বাজাতে বাজাতে বাইকের চাবিটা কায়দা করে আঙ্গুলের ডগায় ঘোরাতে ঘোরাতে শুকাইলো। জ্যাকসন তাকে দেখে দ্রুত উঠে খোলাখুলি করে বলল, বড় ভাই ভালো আছেন? রাজকার্য সেরে ফেললেন বুঝি? বিয়ে শাদী কি করবেন না? আর কত কোজে সেজে থাকবেন? এই কথা শোনা মাত্র সুগার কানে কানে কিছু একটা বলতেই সে ছিটকে সরে গেল। নাক কুচকে বলল, ছি, তুমি একটা অশ্লীল। সুগা জ্যাকসনের কাজ জড়িয়ে ধরে একই সোফায় বসলো। তিন গিনি তখন রান্নাঘরে। ডাইনিং টেবিলে আয়োজিমি নিয়ঞ্জন ছবি জ্যাকসনের আনা পিজ্জা ভাগাভাগি করতে বসেছে। এদিকে আর কেউ নেই দেখে সুগা জ্যাকসনকে বলল, ভাই সম্মান নিবা? সম্মান অবশ্যই নিব। আমার বোন নিবা অথচ আমাকে সম্মান দিবে না, তা তো হবে না। কে বলেছে তোমাকে সম্মান দেব না সোনা? এসো সম্মান নাও। তা সম্মান কোথায় নিবা? সামনে নাকি পেছনে? তা ঠিকঠাক লোক নিতে পারবো তো? এই কথা শুনে জ্যাকসন এক লাফে উঠে রান্নাঘর থেকে যেতে যেতে বলল, বড় মামি, সুগা ভাই দ্রুত বিয়ে দাও। এর বিয়ে দাও ফরজ হয়ে গেছে। ও একবার নিজের মুখে বিয়ের কথা বলুক, দুদিনের মধ্যে ওকে বিয়ে করাবো আমি। মিসেস জিনের কথা শুনে সুগা ঠোঁট কামড়ে হেসে জিমিনের দিকে তাকালো। জিমিন কিছু অনুভব করে তাকাতেই চোখাচোখি হয়ে গেল দুজনের। সুগা চোখ ইশারা করে উপরে যাওয়ার কথা বললে জিমিন যেন শুনেও শুনলো না, তাই সেভাবেই বসে রইল। অগত্যা সুগা চুলে ব্যাকব্রাশ করতে করতে সিঁড়িতে উপরে উঠতে উঠতে গান ধরলো। বড় ভাইয়ের গান শুনে আয়ু মুখ টিপে হাসতে হাসতে বেচারি একসময় ভীষণ খেলো। তবুও তার হাসি থামছে না। তাকে এভাবে হাসতে দেখে ইয়ঞ্জন ছবি একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলো। তো কিছু বুঝতে না পেরে আবার তারা খাবারে মনোযোগ দিল। সবার সাথে টুকটাক কথা হলো। এখন অব্দি তার সাথে দেখা হয়নি জ্যাকসনের, যেটা অতি আশ্চর্যের ব্যাপারও বটে। সে বাড়িতে নাই নাকি তার উপস্থিতি এখনো বুঝতে পারেনি। তবে যাই হোক, তার জন্য দেখা করাটা ফরজ। তাই সে তার খোঁজ নিতে নিজে গেল দেখা করতে। গিয়ে দেখে তে রুমে নেই। রাত তখন 10:30। এত রাতে মেয়েটা গেল কোথায়? সে চিন্তিত হয়ে কপালে ভাঁজ ফেলে বের হতেই সুগার মুখোমুখি হলো। সুগাকে কথাটা জানাতেই সুগা জাঙ্কুকে রুমের দরজায় হাত রেখে দেখে দরজা ভিড়িয়ে রাখা। দরজা খুলে রাখার তো কথা না। কৌতূহল বশত দরজা সামান্য খুলে উকি মারতে দেখে আলো থালু বেশিতে বসে আছে। পরনে এখনো শাড়ি, কেটে কেটে একাকার অবস্থা। চোখ ফুলে লাল হয়ে আছে। মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে থাকায় সে এখনো দেখেনি। তবে একটু পরে রুমে কারো উপস্থিতি বুঝে চোখ তুলে তাকাতেই দেখে জ্যাকসন সুগা দাঁড়িয়ে আছে। তাদের দেখা মাত্রই তে ঠোঁট উল্টে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। কান্না তো আমাকে কথা বলতে পারছে না সে। সুগা দ্রুত হাঁটু গেড়ে বসে তার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে পাখি, কাঁদছিস কেন? জ্যাকসনও বসলো। সে ভ্রুকুচকে তাকিয়ে আছে। তারপর সুগার থেকে তেকে ছাড়িয়ে আলতো করে তেল দু চোখের পানি মুছে দিল। তারপর মাথা নাড়িয়ে কাঁদতে বারণ করে বলল, কি হয়েছে ছুটকি, বল আমাকে। জাঙ্কুক ভাই, ওর সাথে কথা হয়েছে আমার। জরুরি কাজ পড়ে গেছে, ফিরতে দেরি হবে। রেগে আছে খুব। রাগিয়েছিস কেন? তোকে শিখিয়ে দিয়ে একটাতে করিস আরেকটা। তোমার কথা মতো তো কানে 2 ইঞ্চি নিচে কিস করলাম, তাতে তো আরো রেগে গেল। এই কথা শুনে সুগা ভ্রুকুচকে তাকালো জ্যাকসনের দিকে। কিস এলো কোথা থেকে? সে তো এসব করতে বলেনি। ওয়েট, তুই জাঙ্কুককে কিস করেছে? কিন্তু এই বুদ্ধি কে দিল? সে এবার বিস্ময় ভরা দৃষ্টিতে শুধালো, কি বললি আবার বল? তুই ভাইকে কিস করেছিস? জ্যাকসন ভাইয়াই তো শিখিয়ে দিল। আমি তো রাজি ছিলাম না, কিন্তু ভাইয়া বলল এটা করলে জাঙ্কুক ভাই দ্রুত পটে যাবে। পটে গেলে আমার মিশন সাকসেস হবে। এতক্ষণে সুগা বুঝলো জাঙ্কুকের রাগের কারণ। যেখানে ভালোবাসা শুরুই হয়নি সেখানে এসব। আর জাঙ্কুক যে ব্যক্তিত্বের ছেলে, সে কখনো এসব ছ্যাবলামি পছন্দ করবে না। এটা তো জানা কথা। সুগা এবার জ্যাকসনের দিকে তাকিয়ে তার কটমট করে বলল, শালা বলদ, কি করেছে সেটা আমাকে একবার জানাতে পারলে না?
আমি কি করে জানবো এই শালা এতটা রেগে যাবে? কোনো মেয়ে যদি ভালোবাসার কথা বলে কিস করে, আমি তো কুপোকার। আমি আমার কথা ভেবে বুদ্ধিটা দিয়েছিলাম, কে জানতো পাশে উল্টে যাবে। সুগার দীর্ঘ শ্বাস ফেলে তেল মাথায় হাত রেখে আদরে সুরে ডাকলো, এ জান বাচ্চা আমার, এভাবে কাঁদে না পাখি, আমরা তো আছি। জাঙ্কুক ভাই খুব কষ্ট পেয়েছে ভাইয়া। তা পেয়েছে। শোন, আজ থেকে আমরা আর কোনো প্ল্যান করব না, সব সময়ের হাতে ছেড়ে দিব, এরপর যা হয় হবে, কেমন? কিন্তু আর কোনো কিন্তু না, ধরে নে আমাদের মিশন সাকসেস। সাকসেস কিভাবে? আমি ওনাকে পটাতে পারলাম না, ভালোবাসা জীবনে জাঙ্কুক ভাই রন্ধে রন্ধে ছড়াতে পারলাম না, আর প্রাপ্তি হিসেবে তাকেও তো পেলাম না। ওই যে বললাম সময় কথা বলবে। ঠিক আছে, তাহলে জাঙ্কুক ভাই ফিরলে কি আমি সরি বলবো? ভাইয়া খুব রেগে আছে আমার উপরে। তা বলতে পারিস। তে ঘাড় কাত করে তাদের কথা সম্মতি জানালো। জাঙ্কুক ওভাবে রেগে বেরিয়ে যাওয়ার পর থেকে তার মন ভার হয়ে আছে, কেঁদে কেঁদে যা ইচ্ছে তাই অবস্থা। অপরাধবোধ কাজ করছে নিজের মধ্যে, বুঝতেও পারছে মিথ্যে ভালোবাসার দাবি না জাঙ্কুকের সামনে দাঁড়ানো উচিত হয়নি তার, কেননা মিথ্যে ভালোবাসা বিষের মতো। জাঙ্কুক ভাই বুঝে নিয়েছে হয়তো, এজন্য রাগ দেখে চলে গেল। কিন্তু কেন গেল? তাকে মারতো, মেরে ওর ভুল বুঝিয়ে দিতে পারতো, বরাবরের মতো একটু বকতে পারতো, ধমকাতে পারতো। এতদিন জাঙ্কুকের মারা বকা ধমকানে কষ্ট পেত, অথচ আজ এসব না করাতে আরো বেশি কষ্ট পাচ্ছে। এসব ভেবে তার চোখের পানি ঝরঝর করে গড়িয়ে গেল। আবার ওকে কাঁদতে দেখে দুই ভাই উতলা হয়ে গেল। তে সুগা এবং জ্যাকসনের হাত দুটো আঁকড়ে ধরে ফোপাতে ফোপাতে বলল, কিভাবে সত্যি সত্যি ভালোবাসতে হয়, সত্যিকারের ভালোবাসা কেমন হয়, প্লিজ শেখাও আমাকে, আমি শিখতে চাই ভাইয়া। আমার বারবার মনে হচ্ছে আমি জাঙ্কুক ভাইকে খুব কষ্ট দিয়ে ফেলেছি, বড্ড ভুল করেছি, এই ভুল শুধরাতে হবে আমাকে। জ্যাকসন সুগার দিকে তাকালে তাদের চোখাচোখি হলো, তারা থেকে বোঝালো, ভালোবাসা শেখানো যায় না পাগলি, এটা মনের কারবার। একদিন মন বলে দিবে তুই কাউকে ভালোবাসিস, যার দেখা পাওয়ার জন্য ছটফট করবি, যার কথা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকবি। হাজার হাজার লক্ষ কোটি মানুষের ভিড়ে তোর দু চক্ষু প্রিয় একটা মুখী খুঁজে বেড়াবে, তার হাসিতে আনন্দরা ঝুমঝুম করবে, আবার তার সামান্য কষ্টে বুকটা দুমড়ে মুছে যাবে। যাকে কোটি কোটি বার ভালোবাসে বললেও বেতৃষ্ণা আসবে না, অরুচি হবে না, বিরক্ত লাগবে না, এটাই হচ্ছে ভালোবাসা। এই কথাগুলো মন দিয়ে শুনে ভাবতে লাগলো। তবে এখন ভাবার সময় দিল না দুই ভাই, তাকে রুমে পাঠিয়ে ফ্রেশ হয়ে দুটো নিচে নামা তাগাদা দিল। তবে এই কথাগুলো মাথা থেকে সরাতে পারলো না। ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে ভাবলো, সিঁড়ি বেয়ে নামতে নামতে ভাবলো, সবার সাথে এক টেবিলে বসে রাতের খাবার খেতে খেতে ভাবলো, সবাই আছে জাঙ্কুক নেই, রাত বাড়ছে, ফেরিতে আবার উঠতে হবে, তাই সকলে ঘুমাতে চলে গেল। তবে তের চোখে ঘুমের রেশ মাত্র নেই। সে ভেজা চুল ছেড়ে দিয়ে অন্ধকার বেলকনিতে বসে আছে। কেন বসে আছে জানে না, তবে বসে থাকতে ভালো লাগছে। আচ্ছা, জাঙ্কুক ভাই এখনো ফিরছে না কেন? এত রাত করে বাইরে থাকা কিসে? কি এমন জরুরি কাজ করছে যে এত রাত হচ্ছে? এসব ভাবতে ভাবতে বাইকের শব্দ পেল। মূল ফটক দিয়ে জাঙ্কুক বাইক নিয়ে পার্কিং লটে গেল। সেখানে বাইক রেখে বাড়িতে প্রবেশ করলে কলিং বেল চাপতে হবে, তাতে সবার ঘুম ভেঙে যেতে পারে ভেবে সে দৌড়ে নিচে গেল। কলিং বেল চাপার আগে দরজা খুলে দিল। জাঙ্কুক কেবল হাত বাড়িয়েছে কলিং বেল চাপার জন্য, তার আগে দরজা খুলে দিকে দেখতে পেল ফোলা ফোলা চোখে ঠোঁটে মিষ্টি হাসি এঁটে তার দিকে তাকিয়ে আছে তে। জাঙ্কুক তার পাশ কাটিয়ে যেতে গেলে তে মিনমিন করে বলল, খাবার বাড়বো? জাঙ্কুক হ্যাঁ না কিছু না বলে উপরে উঠতে গেলে তে পুনরায় বলল, মুরগির মাংসের তরকারিটা খুবই মজা হয়েছে, গরম করে খাবার রুমে দিয়ে আসি। এবার জাঙ্কুক নীরবে সিঁড়িতে উপরে চলে গেল। তে ছলছল চোখে তাকিয়ে সেও জাঙ্কুকের পিছু পিছু যেতে যেতে আবার ডাকলো, জাঙ্কুক ভাই। জাঙ্কুক নিজের রুমের সামনে দাঁড়িয়ে পাশ দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে গেল। একবার পিছন ফিরে তাকালে দেখতে পেত অপরাধ বোধে কাতর হয় মানবীকে, যে অশ্রু ভেজা চোখে তার দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক চলে গেলে তার মনে পড়লো সরি বলা হয়নি। সে চোখ জোড়া মুছে দরজায় পাশ ইন করতে ইনকারেক্ট পাস দেখালো। একবার দুইবার তিনবার করে একই পাস দিলে বরাবর ইনকারেক্ট পাস দেখালো। অবাক হলো। চতুর্থবার পাস দিতে দরজায় হাত লাগানো মাত্রই কারেন্ট শক লাগলো। শকে গোটা শরীর ঝাঁকুনি দিয়ে উঠলো। দুটো হাত সরিয়ে দু পা পিছিয়ে অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। আগে কখনো এমন হয়নি। একবার পাস দেওয়া মাত্রই দরজা খুলে যেত। তবে কি পাস বদলে দিয়েছে জাঙ্কুক ভাই? কিন্তু পাস বদলানো কেন? তাকে রুমে ঢুকতে দেবে না তাই? ছোট একটা ভুলের কারণে এত বড় শাস্তি? এভাবে কি দূরে সরিয়ে দেবে? ওইদিকে বন্ধ রুমের বিছানায় বসে ফোন হাতে নিয়ে বন্ধ দরজার দিকে তাকিয়ে আছে জাঙ্কুক। হাতে থাকা ফোনে একের পর এক বার্তা আসতে আছে। বারবার ফুল পাস ইন করায় কারেন্ট শক লেগে পাস ইন করা থেমে গেছে। তে থামতেই নোটিফিকেশন আসাও থেমে গেছে। জাঙ্কুক নোটিফিকেশনের দিকে তাকিয়ে মলিন হাসলো। শখকে খুব বেশি কষ্ট পেল নাকি? পেলে পাক। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। নিজে একটু কষ্ট অনুভব করলে অন্যের কষ্টটা খুব সহজে উপলব্ধি করতে পারবে। তাছাড়া কেবল তো শুরু। এসব ভেবে সে ফোন বিছানার উপর ছুঁড়ে ফেললো। তারপর দু হাতে মাথা চুল খামচে ধরে বিড়বিড় করে আওড়ালো,
সোনা যত পোড়ানো হয় তত নাকি খাঁটি হয়। আজকে থেকে তোকে পোড়ানোর দায়িত্ব আমার। আমাকে যাওয়ার কথায় যেভাবে পিছিয়ে গেলি, একদিন তুই নিজে সর্বসম্মুখে আমাকে চেয়ে নিবি। চাইতে হবে মিলিয়ে নিস। আমি চাইতে বাধ্য করবো তোকে। যদি না পারি তবে আমার নামও জীবন জাঙ্কুক নয়। রেডি থাক জীবন কন্যা, রেডি থাক। ঘড়িতে সময় ৩:৪৫। অ্যালার্মের শব্দে একে একে ঘুম থেকে উঠেছেন তিন জীবনগিন্নি। তিন চা কাজ গুছিয়ে হাতে হাতে গরম খাবার এনে রাখছেন ডাইনিং টেবিলে। মাঝে মাঝে ডাকছেন ঘুমে মগ্ন ছেলে মেয়েদের, কিন্তু কারেরই ওঠার নাম নেই। ডাকাডাকিতে একে একে উঠে পড়েছেন মিস্টার নামজুন ও মিস্টার কাই। বসেছেন ড্রয়িং রুমে। আজকে প্রথম সেহেরি। সবাই একসাথে সেহেরি করলেও থাকছেন না মিস্টার বুকাম। ভাইয়ের কথা স্মরণ হতে মন ভার হলো ওনাদের। ভাইটা চাকরির কারণে থাকতে পারে না। মিস্টার কায়া না ভেবে কল দিলেন মিস্টার বুকামকে। রিসিভ হতে ফোনের ডিসপ্লেতে ভেসে উঠলো মিস্টার বুকামের হাস্যোজ্জ্বল মুখ। উনিও ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়েছিলেন ফোন দেওয়ার জন্য। ভাইয়ের কল্পে খুব খুশি হয়েছেন বটে। ওনারা কথা বলার মাঝে আয়ু গিয়ে দাঁড়ালো। বাবার হাত থেকে ফোনটা নিয়ে কথা বলে ছোট চাচুর সাথে আবদার করলে একসাথে ইফতার করবে। মিস্টার বুকাম আদরে শুনে জানালেন অবশ্যই চেষ্টা করবেন। তারপর তিন ভাই আর কিছুক্ষণ কথা বলে কল কাটলেন। আয়কে দেখে মিসেস জিন বললেন বাকিদেরকে ডেকে আনতে। ঘুম থেকে উঠে ছেলে মেয়েগুলো ভাত খেতে পারে না, ধীরে ধীরে খাবে না হয়। এত বড় দিন কিছু না খেলে কিভাবে হবে। আয় মায়ের কথা শুনে দোতলায় গিয়ে জিমিনকে ডাকলো। এরপর ঘুম কাতরে ডেকে ডাকলো। ডেকে ওয়াশরুমে পাঠিয়ে এরপর ডাকলো জাঙ্কুক এবং সুগাকে। নয়তো দেখা যেত পাজিমি আবার ঘুমিয়ে পড়েছে। দোতলায় একে একে সবাইকে ডেকে গেল গেস্ট রুমে। জ্যাকসন গেস্ট রুমে ঘুমাচ্ছে। তাকে কয়েকবার ডেকে এসে বসলো ডাইনিং টেবিলে। ডাকাডাকির পর ফ্রেশ হয়ে একে একে সবাই এসে বসলো ডাইনিং টেবিলে চেয়ারে। মুখ ভোতা করে দেখলো সবাই থাকলেও জাঙ্কুক নেই। তাকে কি কেউ ডাকেনি? এখন না উঠলে খেতে পারবে না ধীরে সুস্থে। এসব ভেবে ডাকার জন্য উঠতে গেলে দেখে জাঙ্কুক নামছে সিঁড়ি দিয়ে। তার চোখে মুখে ঘুম জড়িয়ে আছে। গোসল দিয়েছে নাকি? চুল ভেজা কেন? ভোরবেলা গোসল দেয় কোন পাগলে? ল্যাবে কাজ করছিল বোধ হয়। খুব মনোযোগ দিয়ে দেখলো পাশার মানুষটাকে। জাঙ্কুক এসে বসলো সবিনের পাশে, অথচ তার পাশে চেয়ারটাও ফাঁকা। একটু পরে সে চেয়ারে এসে বসলো জ্যাকসন। সে জ্যাকসনকে দেখে মিষ্টি করে হাসতে গিয়েও হাসতে পারলো না। আচ্ছা, সে কি জাঙ্কুক ভাইয়ের বসার আশা করেছিল? কিন্তু কেন? উত্তর খুঁজে পেল না। তাই মন খারাপ করে প্লেট টেনে নিল নিজের দিকে। মিস্টার নামজনের খেতে খেতে হঠাৎ চোখ পড়লো তের দিকে। তে মাথা নিচু করে চুপ করে বসে আছে। পেটে শুধু সাদা ভাত আর চিংড়ি মাছ। ঘুম থেকে উঠে আসে চোখ মুখ ফুলে আছে। ঘুম থেকে উঠলে এভাবে চোখ খোলার কথা না। তাহলে কি মেয়েটা কেঁদেছে? হয়তো, কারণ তে বিশেষ বিশেষ দিনগুলোতে বাবাকে পাশে পাওয়ার আশা করে। যখন পায় না তখন খুব কাঁদে। আজও বোধহয় বাবার জন্য কেঁদেছে মেয়েটা। মিসেস জিসুর মুখ মলিন লাগছে। উনি দীর্ঘ শ্বাস চেপে কিছু বলার আগে দেখলেন জ্যাকসন সযত্নে তেল প্লেটে সলিড মাংসের পিস তুলে দিল। সুগা খোসা ছাড়িয়ে চিংড়ি মাছ তুলে দিল। আর পানির গ্লাস এগিয়ে দিল। জিমিনি অঞ্জুর ছবিনের দুধ ভাত মেখে দিচ্ছে। জাঙ্কুক মা চাচিদেরও বসে পড়ে তাগাদা দিচ্ছে। কি চমৎকার সেসব দৃশ্য। টুকটাক কথাবার্তা হচ্ছে। সবাই খাচ্ছে। যার যেটা লাগবে তুলে নিচ্ছে, না হয় তুলে দিচ্ছে। এরপরে যেন কিছু একটা মিসিং। কি সেটা? আচ্ছাতে কথা বলছে না কেন? সে হাসছে না। তার মাঝে চঞ্চলতাও দেখা যাচ্ছে না। কিন্তু কেন? জাঙ্কুক আবার বকেছে নাকি মেয়েটাকে? মনে মনে এই কথা ভেবে উনি কপাল কুঁচে তাকালেন জাঙ্কুকের দিকে। ছেলেটা আপন মনে খাচ্ছে। ছোট ছোট লোকমা তুলে খায় সে। খাবার খাওয়া কায়দা দেখে বোঝা যায় পুরো জেন্টলম্যান। মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। জাঙ্কুকের বাঁ পাশে বসেছে জ্যাকসন। জ্যাকসনের পাশে সুগা। বলা বাহুল্য জীবন বায়ের নজর কাড়তেন সুদর্শন যুবক। আজকাল ছেলেদের বিয়ের প্রস্তাব আসে। আজও এসেছে। আজকের প্রস্তাব এমন ছিল যে যৌতুক হিসেবে চেকে মর্জি মতো যত সংখ্যা বসিয়ে নিতে পারবে। তবু জাঙ্কুকে নাতি জামাই করবেন সে লোক। যৌতুকের কথা শুনে রাগ হলেও উনি নিজেকে সামলে নিয়েছেন। জানিয়েছেন ছেলে বিক্রি করবেন না। তবে চুপ থাকলে হবে না, কিছু বলতে হবে। ছেলেগুলো বড় হয়েছে, বিয়ের সাথে দিতে হবে। বাড়িতে বউ আনতে হবে। অন্য বাড়ির ছেলেরা এসএসসি পরীক্ষা না দিতেই বিয়ের জন্য লাফালাফি শুরু করে। অথচ এদেরকে বিয়ের কথা বলতে বলতে গলা শুকিয়ে যায়। বয়স কি বসে থাকে? বাপ হতে হবে না। এসব ভেবে মনে মনে কথাগুলো গুছিয়ে নিলেন। তারপর গলা খাকারি দিলে সবাই বুঝলো উনি বিশেষ কিছু বলবেন, তাই তাকালো। তখন তিনি বললেন, সুগা, জাঙ্কুক, জ্যাকসন তিনজনকে বলছি, যথেষ্ট বড় হয়েছো। নিজেরাও যে যার মতো কিছু না কিছু করো। বয়স থেমে থাকে না। বিয়ে করতে হবে, বাড়িতে বউ আনতে হবে। আমার বিজনেস পার্টনারের মেয়েটা খুব লক্ষ্মী, দেখতে শুনতে মাশাআল্লাহ। যে হোক ফেলে আয়ের অনুষ্ঠান ছেড়ে ফেলবো। এরপর সুগার, একে একে জাঙ্কুক, জ্যাকসন, তারপর জিমিন। ভেবেছি সুগার জন্য মেয়েটাকে দেখতে যাব। সুগা, কোনো সমস্যা আছে তোমার? সামনে নির্বাচন। তো তো বিয়ে দিয়ে বাদ। আমি আমার পার্টনারকে কথা দিয়েছি। ভালো করেছো। এবার নিজে করো, নয়তো জাঙ্কুক কিংবা জ্যাকসনের ঘাড়ে ঝুলিয়ে দাও। সুগার কথা শুনে জ্যাকসন বিষম খেলো। কোনো মতে পানি দিয়ে মুখের খাবার গিলে দুঃখী দুঃখী স্বরে জবাব দিল, বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই বড় মামা, কিন্তু ভাইয়ের উপর বড় বড় ভাইদের রেখে বিয়ে করলে লোকে কি বলবে? লোকে ভাববে না বড় ভাইয়ের কোনো সমস্যা আছে? ছোট ভাই হয়ে এটা অন্যায় হয়ে যাবে না?
কেউ কিছু বললে সেই কেউটাকে আমার কাছে পাঠিয়ে দিবি, বেশি না কয়েক মিনিটে বুঝিয়ে দেবো সমস্যা আছে কিনা। সেই সালের এমন অবস্থা করব, এক সপ্তাহ হাঁটতে গেলে কুদ পারবে। মিস্টার কাই গলা খাকারি দিলেন, তবে ওনার ঠোঁটে মিটি মিটি হাসি। তবে ছেলের কথা শুনে মিস্টার নামজন বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিলেন। উনি আজকাল ভীষণ বিরক্ত সুগার প্রতি। ছেলেটা ভীষণ লাগাম ছাড়া কথাবার্তা বলে, ইদানিং একটু বেশি বলে, যার দরুন বারংবার ওনাকে অস্বস্তিতে পড়তে হয়। আর ছোট ভাই বোনদের সামনে এভাবে কেউ কথা বলে, এখন কি ভদ্রতাকে নতুন করে শেখাতে হবে? সুগা নিজেও যেন বুঝতে পারলো ব্যাপারটা, তাই দাঁত কপাটি বের করে পুনরায় বলল, না মানে পিঠের ছাল তুলে ফেলার কথা বলছি আর কি। ভাবো একবার কত বড় সাহস আমাদের নিয়ে ভুলভাল ভাবে। পিঠের ছাল তুললে হাতে কুট পারবে কেন ভাইয়া? তুমি দেখি কিছুই জানো না। স্যার যখন আমার পাছায় মারে তখন আমার হাতে কষ্ট হয়, তুমি বরং তাদের পাছার ছাল তুলে নিও। এই কথা শুনে আয়োজিমিন একে অপরের মুখ চাওয়াচাই করলো। হাসিটা ঠোঁটের কোণ বেঁকে আসছিল তাদের। কাউরি বুঝতে বাকি নেই সুগার কথা ডাবল মিনিং। আপাতত প্রসঙ্গ বদলাতে মিস্টার নন্দন এবার জাঙ্কুকে বললেন, আর তোমার তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এই কথা শোনা মাত্রই তের হাত থেমে গেল। ডাব ডাব করে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। মানে কি, গতকালই না চুমু খেয়ে ভালোবাসার কথা বললো, আর আজই অন্যকে বিয়ে করার কথা বলছে, তাও তারই সামনে। জাঙ্কুক ভাই তাহলে কি সত্যি তাকে মেনে নেবে না? সুগা ভাই তখন যে বললো মিসেস সাকসেস, তাহলে কি সুগা ভাই মিথ্যে বলেছে? তাকে বুঝ দিতে ওসব বুঝিয়েছিল? তের মাথা কাজ করছে না। সে তাকিয়ে দেখছে তারই সামনে বসা নিষ্ঠুর মানুষটাকে। এত পাষাণ কিভাবে হতে পারে? তে তাকিয়ে আছে অনুভব করে জাঙ্কুক হঠাৎ চোখ তুলে তাকালো। দুজনে চোখাচোখি হলো। বাদ ভাঙা কান্নায় ঠোঁট ভেঙে আসলেও সে নিজেকে সামনে নিল, দৃষ্টি সরিয়ে নিল। তার এই সামলানো সহ্য হলো না জাঙ্কুকের। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে মনে মনে বলল, কলিজায় তীর বেঁধেছে, রক্তাক্ত হয়নি। রক্তাক্ত হলে চোখে জল গাল বেয়ে গড়াতো, গড়াচ্ছে না যেহেতু, তাহলে কলিজায় এফোর ওপর হতে বাকি রয়ে গেছে এখনো। নো প্রবলেম, আই উইল ট্রাই মাই বেস্ট। মনে মনে এই কথা বলে সে ঠোঁটে কুটিল হাসি ফুটিয়ে বাবাকে বলল, মেয়ের গায়ের রং কুচকুচে কালো হোক, অশিক্ষিত হোক, গরিব হোক, আমার সমস্যা নেই। শুধু তাকে সত্যবাদী হতে হবে। সর্বদা স্পষ্ট ভাবে যেন সবার সামনে সত্য কথা বলার সাহস রাখে। এইটুকু হলেই চলবে। যতটুকু খোঁজ নিয়ে জেনেছি মেয়ে তেমনই, দেখতে শুনতেও ভালো। মুখের আদল আমাদের তের মতো খুব আদরে। বাহ, তাহলে আর কি, আমি যেমন আমার জীবন সঙ্গী তেমনই হওয়া চাই। বিশেষ করে অন্যের কথা সিদ্ধান্ত নেওয়া মাথা মোটাকে বউ করতে চাই না আমি। এরা বউ হিসেবে জঘন্য টাইপ হয়। তাহলে এখানে কথা বলি, বলো মন মতো মিলে গেলে আয়ের অনুষ্ঠানের আগে আমার বিয়েটা সারতে চাই। কিরে বাপ, বিয়ের জন্য এত পাগল হয়ে গেলি যে? কুচক্রী মানুষের বদনজরে পড়েছি, জানোই তো নজর কতটা খারাপ জিনিস, তাই বিয়েটা সেরে নজর কাটাতে চাইছি। বলা তো যায় না কে কখন কোন অপরাধে ফাঁসিয়ে দিল। দারুণ বললি তো। মানুষ যা করে সেটা প্রকাশ করতে ভয় পায়। আমার আবার ওসব ভয়টাই কোনো কালে ছিল না, আর এখনো নেই। তাই হয়তো অবলীলায় সব কথা বলতে পারি। একের পর এক জাঙ্কুকের খোঁচা মারতে কথা শুনে সুগা আর চোখে তের দিকে তাকালো। দেখলো তের চোখের কোন অস্ত্রতে চিকচিক করছে। তেও বুঝেছে জাঙ্কুক তাকে মিন করে কথাগুলো বলেছে। হ্যাঁ, ভুল যখন করেছে তখন শাস্তি গ্রহণযোগ্য। তাই বলে এভাবে জাঙ্কুক ভাইকে বুঝছে না ছুরি থেকেও তার কথার আঘাত ধারালো হয়ে বুক পাজরে বিঁধছে, নাকি সেই আঘাত অদৃশ্য বলে দেখেও দেখছে না, বুঝেও বুঝছে না। সে ভাত নাড়াচাড়া করতে করতে দু এক ফোঁটা চোখে জল ফেললো, ছত্রপর্ণে মুছে নিল। তে আর বসে থাকতে পারলো না, উঠে রুমে গেল। তাকে যেতে দেখে জাকুব নিজে উঠে হাত ধুতে ধুতে বাবার উদ্দেশ্যে বলল, নতুন কাজ ধরেছি, বিয়ের ব্যাপারে কদিন পরে কথাই গো বাবা। কিছুদিন যাক, আমি বলে দিব তোমায়। জাকুকের কথায় এবার বড়রা ভুকুসকে তাকালেন। কেবল বলল পাত্রী মন মতো হলে আয়ুর আগে বিয়ে সারবে। এখন আবার বলছে কদিন পর। এই ছেলের মাথায় কখন কি ঘোরে কে জানে। ওনাদের তাকাতে দেখেও জাকুক কারো দৃষ্টি পরোয়া করলো না। সে ধীরে সুস্থে পানি পান করে সিঁড়ির উপরে উঠতে উঠতে মনে মনে বলল, ভালোবাসি না বাসবো না, কাছে ঘেঁষি না ঘেঁচতেও দেব না। না নিজে কারো হবো আর না তোকে অন্য কারো হতে দেব। যত না দিবি দে, যত আর পুরাবি পুরা। মনকে অন্তত বোঝাতে পারবো আমার অভিলাষে আমার দহনের একমাত্র কারণ। এই কথা বলে তে রুম পার হতে হতে শুনতে পেল তার খুবই কান্নার শব্দ। সে নিঃশব্দে হাসলো। যাক, খোঁচাটা তাহলে ঠিকভাবে কাজে দিয়েছে। যাক শান্তি, কেমন লাগে বোঝেবার। সে দাঁড়ালো না, নিজের রুমের দরজায় পাসিং করতে করতে বলল, তোকে ডুবতেও দেবো না, হাত টেনে পাড়েও তুলবো না। তোকে অথই জলে নাকানি চুবানি খাবো। তুই অন্যের কথায় আমার কাছে এসে সেই পথে বেছে নিয়েছিস। এখন তুই পূর্বে অভিলাষী। উঠতে উঠতে একটা সময় ঠিকই মুখ থেকে কথা বের হবে তোর। কদিন চুপ থাকবি, কতক্ষণ চুপ থাকবি, কতবার নিজেকে সামলাবি? দেখি, আমিও দেখি। কান্না করিস কর, তোর চোখের পানি তোকে ভালোবাসা চেনাবে।